সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমাইল সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আপনার রাসেল ভাই, আমার যে ঘটনাটি, এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক তাবলিগ জামাতের এক ভাইয়ের কাছ থেকে শোনা। উনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন দিনের কাজের জন্য। তখন ওনার সাথে আমার মসজিদে পরিচয় হয় এবং সেখান থেকে কথার প্রসঙ্গে তখন যে এই ঘটনাটি শোনা। তো রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 1996 সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এক নির্মাণাধীন বাড়িকে কেন্দ্র করে। রাসেল ভাই, একটু বলে রাখি, এই বাড়িটি যে নির্মাণ করার জন্য যে মালিক আর কি বাড়িটি তৈরি করার জন্য প্রিপারেশন নেয় বা উনি করবে, উনি হচ্ছেন পশতুন, একজন পশতুন ব্যবসায়ী, যে বাড়িটি নির্মাণের জন্য সে একটি জায়গা রেডি করে এবং সেখানে কাজের জন্য আর কি লোকাবল ঠিক করে। তো রাসেল ভাই, ঘটনা ঘটে যেদিন উনি প্রথম সেই কাজটি শুরু করে। তো কাজটি যেদিন প্রথম উনি বাড়ি নির্মাণের কাজ ধরে, ওদিনই কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটম দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে রাসেল ভাই, যে যদি লেবাররা মাটি কাটার জন্য কোদাল দিয়ে মাটি কোপ দিত, 2-3 কোপ দেওয়ার পরে সেখান থেকে অটোমেটিকলি রক্ত বের হতো, মানে মাটি থেকে রক্ত বের হয়ে আসতো। জি, মাটি থেকে রক্ত বেরিয়ে চলে আসতো। আবার কখনো কখনো এরকমও দেখা যেত যে লেবাররা কাজ করতেছে হঠাৎ করে তারা সেন্সলেস হয়ে যেত। এবং সেন্সলেস এমন সেন্সলেস হতো যে তারা 2-3 ঘন্টা সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকতো। যখন তাদের সেন্স আসতো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কিভাবে হয়েছো, তারা সঠিক উত্তর দিতে পারতো না। তারপরে রাসেল ভাই, এমনও দেখা যেত যে কাজ করতে করতে হঠাৎ করে তারা বমি করছে এবং বমি এমন পর্যায়ে চলে যেত সেখানে রক্ত বমি, তার ব্লিডিং হইতো। তো রাসেল ভাই, এমন চলতে তো যখন এমন একটা অবস্থা যে পৌঁছায় যে কোনো একজন ওয়ার্কার যদি একদিন সেইখানে কাজ করতো, তো পরের দিন সেখানে আর কাজ করতে আসতো না রাসেল ভাই। তো ওই যে বাড়ির মালিক, সেই পশতুন ব্যবসায়ী, সে খুবই বিপদে পড়ে যায়, খুবই টেনশনে পড়ে যায়। এবং যেহেতু এই ঘটনাটি সেই এলাকায় খুব জানাজানি হয়ে যায় আর কি, সবার মুখে চলে আসে, তখন যে সেখানে আর কেউ কাজও করতে রাজি হচ্ছিল না। তো ওই ব্যবসায়ী বা ওই বাড়ির মালিক, একটু বলে রাখি, উনি খুবই আল্লাহ পরহেজগার একজন লোক ছিলেন। তো উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে খুবই কান্নাকাটি এবং আল্লাহর কাছে সে প্রার্থনা করছে যে আল্লাহ, আমি এমন কি করলাম যে তুমি আমার এই কাজের মধ্যে, আমি তো কি বিঘ্ন ঘটাচ্ছ বা আমার কাজের মধ্যে বিঘ্ন হচ্ছে, কিন্তু কেন? আমি তো এমন অসৎ কোনো পয়সা বা অসৎ উপার্জন দিয়ে এই বাড়ির কাজ ধরি নাই, বা আমি তো আর কি হক হালালি টাকা দিয়ে এই বাড়ির কাজটা শুরু করি। তো উনি কান্নাকাটি করতে করতে রাসেল ভাই, হঠাৎ করে ওনার চোখ লেগে চলে আসে। তো চোখ লেগে আসার পরে সে গভীর নিদ্রায় চলে যায় এবং হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখে রাসেল ভাই। এবং সেই স্বপ্নের মধ্যে একজন জুব্বা পরা 6 থেকে 7 ফিট লম্বা একজন বুজুর্গ লোক, দাড়িওয়ালা, তাকে বলছে যে দেখ, তুই খুব আল্লাহ একজন লোক, পরহেজগার লোক, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই এই বাড়িটির কাজটি বন্ধ করে দে। আর যদি তুই বাড়িটির কাজ বন্ধ না করিস, তাহলে তোর বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, তাই তুই এখান থেকে কাজ বন্ধ করে এখান থেকে চলে যা। তো সেই বাড়ির মালিকটি সকালবেলা ঘুম থেকে উঠে এবং উঠে তো সে আরো হতাশায় ভোগ করে এবং খুবই টেনশনে পড়ে যায় যে কি করব কি হবে। তো সে ওইখানকার লোকাল আর কি, বেলুচিস্তানেরই এক লোকাল আল্লাহ লোকের সাথে আর কি, পরহেজগার একজন ইমানদার একজন লোকের সাথে সে মাশওয়ারা করে যে আসলে আমার এটা যে হচ্ছে, এটা হচ্ছে তো কি। তখন যে রাসেল ভাই, সে ওই লোকটার সাথে কথাবার্তা বলে যে আসলে আমার এরকম হচ্ছে, আমি স্বপ্নেও আমাকে এরকম অ্যালার্ট করা হয়েছে, এখন আমি কি করতে পারি? আমি কি বাড়ির কাজটিকে বন্ধ করে দেব বা দেওয়ারও তো কোনো সুযোগ নেই, তা আমি কি করতে পারি? তখন সেই লোকটি, সেই হুজুর, তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো, তুমি একটি মিলাদ মাহফিল করে দাও, দোয়া মাহফিলের ব্যবস্থা করো, কোরআন খানির ব্যবস্থা করো, আর একটি কালো ছাগল সদকা দিয়ে দাও, দেখবে আল্লাহর নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে।
তখন যেই কথা সেই কাজ, সে করলো কি যে ওই বাড়িটার জায়গাটার মধ্যে একটা মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করলো এবং একটি ছাগল সদকা দিয়ে দিল, এবং সে ভেবে নিল যে এই বুঝি আমার সকল সমস্যার সমাধান। তো সে নিশ্চিন্তে রইল। 2 দিন পরে তার কাজ সে শুরু করলো। কিন্তু রাসেল ভাই, সে কাজ শুরু করার পরে সেই একই রকম সিমটম গুলো আবার দেখা দেয়। এই একই ভাবে সেই মাটি কাটলে রক্ত বের হচ্ছে, বা লেবাররা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, বা সেই রক্ত বমি করছে। তো এরকম করতে করতে রাসেল ভাই বিষয়টা এমন আকারে দাঁড়ায় যে 1 কান 2 কান, যেহেতু গ্রামের ব্যাপার, গ্রামে একটা জিনিস কখনোই হাইট থাকে না, তো 1 কান 2 কান সবার কাছে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়ার পরে যেই সমস্যাটা হয় যে কোনো একটা ওয়ার্কার সে পায় না কাজ করার জন্য। তো কোনো লেবার বা কোনো ওয়ার্কার না পাওয়ার কারণে সেই পুস্তন ব্যবসায়ী, যেই বাড়ির মালিকটি, সে তার বাড়ির কাজ অফ করতে, মানে বন্ধ করতে, সাময়িকভাবে বন্ধ করতে সে বাধ্য হয়। তো সে কাজটি বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিয়ে সে তার এলাকা পুস্তনে চলে যায়। তো 3 মাস পর রাসেল ভাই সে করে কি, তার এলাকা থেকে 11 জন লেবার এবং 2 জন ইঞ্জিনিয়ার সহ মোট 13 জন সাথে করে নিয়ে সে পুনরায় সেই বেলুচিস্তানে চলে আসে, তার সেই নির্মাণাধীন বাড়ির কাজে চলে আসে এবং মনোনিবেশ করে। তো একটা পর্যায়ে হয় কি যে এই লোকগুলো যেহেতু অনেক দূর থেকে আসছিল, তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওই মালিককেই করতে হবে। তো সে করলো কি, 2টা অস্থায়ী শেড, 2টা রুম, অর্থাৎ সেই জায়গাটির পাশে, নির্মাণাধীন বাড়িটির 2 পাশে 2টি রুম করে দিল। একটা রুমে সেই লেবারদের জন্য ব্যবস্থা করলো, আরেকটা রুমে সেই 2 জন ইঞ্জিনিয়ারের জন্য ব্যবস্থা করলো। এখানে একটু বলে রাখি যে 2 জন ইঞ্জিনিয়ার উনি নিয়ে আসছিল, তাদের একজনের নাম হচ্ছে সামাদ এবং একজনের নাম হচ্ছে ইয়াসিন। তারা 2 জনেই ছিল বয়সে খুব তরুণ, এবং তারা মডার্ন সায়েন্সে বিশ্বাসী। তারা এই প্যারানর্মাল ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতে চাইতো না। সে এখানে আসার পরেও, শোনার পরেও সে কিন্তু এগুলো বিশ্বাস করে, তারা 2 জন কিন্তু বিশ্বাস করেনি। তারা বলতেছে না, এগুলা কোনো ব্যাপার না, এগুলা এরকম প্যারানর্মাল বিষয়, এগুলা কোনো বিষয় না। তো যা হয়, এই 2 জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে সামাদ নামে যে ইঞ্জিনিয়ার ছিল, সে ছিল খুবই পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহওয়ালা, দিনদার, কামেনদার মানুষ। সে খুবই আর কি নামাজি মানুষ ছিল। তো রাসেল ভাই, তারা আস্তে 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 এই প্রবলেমের মধ্যে কাজ শুরু করে। তো শুরু করার পরে যখন এই প্রকট আকারে ধারণা আর কি, এই সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেয়, তখন যে সেইখানকার সেই লেবাররা পর্যন্ত কাজ করতে অসম্মতি জানায়, তারা সেই কাজ আর করবে না বলে সাফ জানিয়ে দেয়। কিন্তু ওই 2 জন ইঞ্জিনিয়ার করে কি, তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়, যে বলে যে তোমরা কন্ট্রাক্টে আছো, তোমরা সাইন করছো, তোমরা এখান থেকে যেতে পারবা না, তোমাদের টাকা দেওয়া হবে না, বা তোমাদের সমস্যা হবে, ভয়ভীতি প্রদর্শন করে সেই 2 জন ইঞ্জিনিয়ার ওই লেবারদেরকে দিয়ে এই সমস্যাগুলোর মধ্যে তাদের কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই হয় কি, যে একটা পর্যায়ে যখন ছাদ ঢালাই দিবে, তার 2 দিন আগে ওই 2 ইঞ্জিনিয়ারের মধ্যে এক ইঞ্জিনিয়ার যে সামাদ, তার বাড়ি থেকে খবর আসে যে তার আম্মা খুবই অসুস্থ, তাকে এই মুহূর্তেই যেতে হবে যদি তার আম্মাকে দেখতে হয়, আর কি জীবিত অবস্থায় দেখতে হয়। তখন সে বাধ্য হয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এদিক দিয়ে সামাদ চলে যাওয়ার পরে, ইঞ্জিনিয়ার সামাদ চলে যাওয়ার পরে, যে ইঞ্জিনিয়ার ইয়াসিন যে ছিল সে থেকে যায় এবং সে কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই, আগামীকালকে ঢালাই, এমন সময় সে তার সব কাজ পরিপাটি ভাবে সবকিছু গোছানো আছে কিনা সব চেকচাক করে রাতের আনুমানিক 1টার সময় তার রুমে সে ঘুমানোর জন্য চলে যায়, আর লেবাররা খাওয়া দাওয়া করে লেবারদের রুমে চলে যায়। তো রাসেল ভাই, সবকিছুই ঠিকঠাক ছিল। তখন রাত আনুমানিক 3টা। এই 3টার দিকে হঠাৎ বিকট একটি চিৎকার এবং শব্দে লেবারদের সবার ঘুম ভেঙে যায়। তারা যখন ঘুম থেকে উঠে, তারা এই শব্দটি সেই ইঞ্জিনিয়ারের রুম, সেই ইয়াসিনের রুমের দিকে ছুটে যায়, যেহেতু শব্দটা ওইখান থেকে আসছিল। তো তারা ওই রুমে যেয়ে যা দেখে, তারা তাদের চোখকে সেটা বিশ্বাস করাতে পারছিল না রাসেল ভাই, যে তারা যেটা দেখে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ার ইয়াসিন নিচে পড়ে আছে, তার শরীর পুরা
উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, তার শরীরে কোনো রকম কাপড় চোপড় নেই, তার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চোখ দুটো বড় বড় করে উপরের দিকে চেয়ে আছে এবং গরু জবাই দিলে যেরকম ঘোঙানোর যে শব্দ আমরা সাধারণত যেটা দেখতে পাই ওরকম ভয়ানক ঘোঙানোর শব্দ করছে এবং সে উপরের দিকেই চেয়ে আছে, মনে হচ্ছে যে উপরে কেউ তার দিকে তাকিয়ে আছে। তো লেবাররা এইটা দেখে তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, তারা কি করবে কিছু বুঝতে পারে না। কিন্তু এতগুলো লোক যে ওই ইঞ্জিনিয়ারের রুমে, ইঞ্জিনিয়ারের সামনে, ওর চোখ ওদের দিকে না, ওর চোখ সেই উপরের দিকেই চেয়ে আছে, যে উপর দিকে মনে হয় কিছু একটা তার দিকে তাকিয়ে আছে এবং সে ঘোঙানোর সেই শব্দ করে যাচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারটাকে ধরে বাইরে নিয়ে আসে, সেই বিবস্ত্র অবস্থায় তাকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পরে তার মাথায় পানি ঢালতে থাকে রাসেল ভাই এবং 5 মিনিটের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা যায় রাসেল ভাই। এবং মারা যাওয়ার পরে যখন সকালবেলা আনুমানিক ফজরের আজান দিয়ে দেয়, সেই ব্যাপারটা সব দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সেই গ্রামটার সব মানুষ একত্রিত হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে সেই লাশটাকে দেখে এবং সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে। তো ইতিমধ্যে রাসেল ভাই সেখানে স্পটে পুলিশ চলে আসে। তো পুলিশ আসার পরে এবং বিষয়টা জানতে চায় যে আসলে কি ব্যাপারটা, তখন সবাই মিলে এই ব্যাপারটা বলে, কিন্তু পুলিশ সেটা আমলে নিতে চায় না। তো এর মধ্যে সেই বাড়ির মালিক, সেই পুস্তন ব্যবসায়ী, সেও চলে আসে এবং সে এই ব্যাপারটা বুঝতে পারে যে তাকে যে ওয়ার্নিং করা হয়েছিল, যে নিষেধ করা হয়েছিল, হয়তোবা তারই রেজাল্ট হতো বা এইটা, কিন্তু তারপরেও সে এটা বলতে চায় না। সে পুলিশকে বরং এটা বলে যে এটা মার্ডার কেস বলে ধামাচাপা দিতে চেষ্টা করে যে এটা মার্ডার কেস। তো পুলিশ সেই রিপোর্ট অনুযায়ী আর কি, মার্ডার কেসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য, মর্গে পাঠায়। তো রাসেল ভাই পোস্টমর্টম করার সময় যে ডুম এবং যে ডক্টররা উপস্থিত ছিলেন ওই লাশটাকে, ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টম করার সময়, তাদের ভাষ্য অনুযায়ী তারা পুলিশকে যেভাবে বলে যে তারা তাদের কর্মজীবনে এরকম কখনো তারা দেখেনি, যে তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ারটার যে লিভার, যেটা কলিজা বলি আমরা, সে কলিজার 3 ভাগের 2 ভাগটা আর কি মিসিং, মানে কলিজার 3 ভাগের 2 ভাগ ছিল না এবং 1 ভাগ ছিল, এবং 1 ভাগও এমন একটা বাজে অবস্থায় ছিল যে মনে হচ্ছে যে কোন একটা হিংস্র পশু অনেকদিন যাবৎ অভুক্ত ছিল, যে এই কলিজাটাকে এমন ভাবে খেয়ে নিয়েছে যে 2 ভাগ খেয়ে নিছে আর 1 ভাগ যেটা ছিল অবশিষ্ট রেখে গেছে। তো রাসেল ভাই যে থেতলানো ছিল বা বড় বড় নখের যে আঁচড় দিলে যেই অবস্থা হয় আর কি, যে খামচানো, এরকম একটা বাজে অবস্থায় ছিল এবং তার অন্য পুরো বডিতে কোথাও কাটা ছিঁড়া ছিল না, অথচ সেই কলিজাটা সেটা মিসিং ছিল। এবং এই ঘটনাটা পুলিশ যখন ডাক্তার এবং ডুমদের কাছ থেকে শোনে, তখন তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায় এবং তারা সেই ঘটনার স্পটে চলে যায় এবং তারা ইনকোয়ারি করতে থাকে যে আসলে বিষয়টা কি। তখনকার ওইখানকার যারা লেবার ছিল তারা এই প্যারানরমাল বিষয়গুলো তাদের সাথে যে এতদিন যাবৎ ঘটছে সেই ব্যাপারগুলো তারা সব খুলে বলে পুলিশদের কাছে। হ্যাঁ, পুলিশদের কাছে খুলে বলে বিষয়টা, এবং গ্রামের মানুষরাও সেম একই কথা বলে যে এরকম এরকম। তখন যে মালিক বাধ্য হয় যে তাকে যে স্বপ্নে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা, এবং এতদিন যাবৎ যে ব্যাপারগুলো একটার পর একটা চলে আসছে সেই ব্যাপারটা A to Z পুলিশকে তারা বলে, এবং পুলিশ সেই ব্যাপারটা জেনে এটাকে, এই বাড়িটাকে, কাজটাকে একদম বন্ধ করে দেয়, বাড়িটাকে সিলগালা করে দেয়। এবং এই ব্যাপারটা সেই পুরো বালুচিস্তান প্রদেশে খুব ছড়িয়ে পড়ে এবং এই ব্যাপারটা এখনো অনেক মানুষ জানে এবং এটা খুবই আর কি জনবহুল একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আপনি কি এটা জানেন যে ওই অঞ্চলে যেখানে সমস্যাটা বারবার হচ্ছিল বা এরকম সমস্যা, এর মেইন কারণটা কি আসলে? কেন ওখানে কেউ কোনো কিছু করতে দিচ্ছিল না বা কেন বাড়ি করতে দিচ্ছিল না, এই সম্পর্কে কোনো কিছু কি তিনি আপনাকে বলেছিলেন? না রাসেল ভাই, এই সম্পর্কে উনি আমাকে তেমন কিছু বলে নাই, বাট উনি বলেছিলেন যে ওই ব্যবসায়ী, মানে ওই বাড়ির মালিক, যে
ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওইটা একটা জিন ছিল, যেহেতু হ্যাঁ ওই আলখাল্লা পরা ছিল এবং খুব পরিষ্কার, খুবই আর কি দাড়িওয়ালা, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, এরকম একটা লোক ছিল। তো ওইটা থেকে অনুমান এটা করা যায় যে ওইখানে হয়তো এটা কোনো জিনের পরিবার বসবাস করত রাসেল ভাই। এই জন্যই Okay. হয়তো তারা চাচ্ছিল না যে ওইখানে অন্য কেউ এসে বসতি স্থাপন করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে আপনি আরো বলতে চান, জি বলেন। যে এই ঘটনাটা যেই ভাই শেয়ার করছে, শাহনেওয়াজ ভাই, এবং উনি এই ঘটনাটা আমাকে বলছে যে শেয়ার করতে, কিন্তু যেন এই ব্যাপারটা সম্পর্কে যতটুকু ঘটেছে তাই যতটুকুই বলা হয়, যেন কিছু আর কি কম বেশ বাড়িয়ে না বলা হয়, তাতে নাকি কোনো রকম সমস্যা হতে পারে। আপনার সমস্যা হতে পারে। জি। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে হাবিব রোহান আমাদের সাথে লিখেছেন শীতের